দেখা যাচ্ছে? জি স্যার। কে বলছো? কি নাম তোমার? আশা আক্তার। আশা আক্তার। ক্যামেরাটা অন করো। থ্যাংক ইউ। বই কিনেছো না? স্বর্ণা, জি তোমার কিনছি। স্বর্ণা মাইকটা অন করো। স্বর্ণা, ইয়েস স্যার। হ্যাঁ, ছবিটা দেখাও আমাকে একটু। তোমার ছবিটা দেখাও। ক্যামেরাটা অন করো। দেখো স্বর্ণা কি বইটা, আশা কি বইটা কিনেছো দেখি? কার লেখা বই আছে সাথে? এই যে স্যার। লেখকের নামটা বলো শুধু। হ্যাঁ, গুড। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, গুড, ঠিক আছে। স্বর্ণা বই কিনেছো? স্বর্ণা, স্বর্ণা বই না কিনেছো? স্যার। কেন নাই? না। তারপর 29 কে যেন? আশা 28, 28 রুল 28। কি নাম তোমার? 28 25 লাবণী আক্তার, আছো তুমি? লাবণী, দেখো আমরা খাতা কলম আছে সাথে না বইটাই আছে? স্যার আছে। আচ্ছা, দেখো ছবিটা দেখা যাচ্ছে? ছবিটা দেখতে পাচ্ছ তো না? জি। দেখো মিশরীয় সভ্যতার আমরা গত ক্লাসে কিছু অংশ পড়েছিলাম না? দেখো জি। এই সভ্যতাটা কোথায় গড়ে উঠেছিল? মিশরের নীল নদে। নীল নদের তীরে। মিশরের নীল নদের তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। আমাদের বাংলাদেশে যেমন একটা আয়তন আছে, হ্যাঁ, ঠিক এই মিশরীয় সভ্যতারও একটা বিরাট আয়তন ছিল। এখন কিন্তু পুরো দেশটাই মিশর, কিন্তু ওই সময় এই সভ্যতা মানে মানুষের বসতি, মানুষ যেখানে বসবাস করত সেটা কত দূর পর্যন্ত ছিল? প্রায় 600 মাইল থেকে 10 মাইল, প্রস্থে 600 মাইল দৈর্ঘ্যে, আর প্রস্থে হলো 10 মাইল। এই পর্যন্ত এই আকার আকৃতিতে মিশরীয় সভ্যতাটা গড়ে উঠেছিল। কোথায় এটা? নীল নদের তীরে। তাদের রাজনৈতিক কোনো ইতিহাস নেই। এখন যেমন আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, আছে না? জি। ওই সময়ে মানুষের জীবনযাপনের জন্য, খাওয়া পড়া বেঁচে থাকার জন্য যে পরিশ্রম করতে হতো, সেজন্য মানুষ এই রাজনীতি করার, শাসন করার, একজন আরেকজনকে শাসন করবে, শোষণ করবে, এই চিন্তা চেতনাটা তখনও মানুষের মধ্যে আসে নাই। মানে সবাই জীবনযাপন করত খাদ্য সংগ্রহের জন্য। কোনো জিনিস উৎপাদন করতে পারতো না তারা, কিন্তু নিজেদের ভরণ পোষণের জন্য, খাদ্যের সংগ্রহের জন্য তাদের অধিক সময় ব্যয় হতো, যার ফলে তাদের মধ্যে রাজনৈতিক চেতনা, এখন যেমন তোমরা এখন এক একজন এক এক দল করে, ঘরের মধ্যেই এক ঘরেই বিভিন্ন দলের মতের লোকজন আছে। কেন আছে? তুমি ঘরে বসে বসে খাবার পাচ্ছ, আর খাবার সংগ্রহ করতে হচ্ছে না। সংগ্রহ করে কে? বাবা মা। আমরা বসে বসে খাই, আর বাকি সময়টা রাজনীতি করে কাটানোর চেষ্টা করি অযথাই।
কিন্তু ওই সময়টাতে পেটের খাবার জোগাড়টাই কষ্টসাধ্য ছিল, নিজের জন্য বা ছেলে মেয়ের জন্য, যার জন্য ওইভাবে রাজনীতির ভিত্তিতে স্থাপিত হয়নি। তবে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে আগত মানুষ, যাদেরকে শঙ্কর প্রজাতি বলে। কি জাতি বলে? শঙ্কর প্রজাতি। এরা কারা কারা ছিল? কিছু লোক ছিল মিশরের ওই অঞ্চলেই বসবাস করত, আশেপাশে বন জঙ্গলে। আর কিছু ছিল নিগ্রু আর সেমিটিক জাতি। এই স্থানীয় নিগ্রু এবং সেমিটিক এই জনগোষ্ঠীটাকেই শঙ্কর প্রজাতি বলে। শঙ্কর প্রজাতি কিন্তু আমরাও বাংলাদেশের লোক। কোন প্রজাতির লোক? শঙ্কর প্রজাতির লোক। কিভাবে? দেখো, আমাদের মধ্যে কালো আছে, সাদা আছে, লাল আছে। কালার, মানুষের কালার দেখবে, ছোট আছে, বড় আছে, হ্যাঁ, খাটো আছে, লম্বা আছে, আবার স্বাস্থ্য কম আছে, স্বাস্থ্য বেশি আছে, আছে না? আমাদের কালার হলো ভ্যারাইটিস, যার ফলে আমাদের এই ভ্যারাইটিস থাকার ফলে আমরা আমাদের রং আলাদা, হ্যাঁ, কালার আলাদা, আর কি বলি, সবকিছুই ভিন্নতা আছে। ইংরেজদের দেখবে ওরা সবাই সাদা, হ্যাঁ, এবং দেখতে সবাই প্রায় একই সাইজের। কিন্তু আমাদের দেশে, বাংলাদেশে দেখবে, বাঙালিদের দেখবে, হ্যাঁ, একটা ছোট, একটা বড়, একজন ফর্সা, একজন কালো, ইত্যাদি। আর এই যে বিভিন্ন আকার আকৃতির, রঙের সংমিশ্রণ, এইটাকে বলে শঙ্কর প্রজাতি। পরিষ্কার? আশা আক্তার, খাদিজা, কি তুমি নতুন আসলে? জি স্যার। হ্যাঁ, কত রোল তোমার? স্যার 1032। 1032। এত দেরি কেন বাবা? ঘুমাচ্ছিলে নাকি? না স্যার, আমি জয়েন করতে কিন্তু কোনো আইডি খুঁজে পাইতেছি না, কখন থেকে, সকাল থেকে ট্রাই করতেছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বই কিনেছো? জি না স্যার, কোন লেখকের বই কিনবো আসলে? বলেছি যদি যে কোনো লেখকের একটা বই, ইসলামের ইতিহাসের দোকানে গিয়ে 3-4টা বই হাতে নিবে, যেটা পাতা উল্টিয়ে দেখবে, যেটা তোমার ভালো লাগে, হ্যাঁ, সেটাই তুমি নিবে। হ্যাঁ, ইসলামের ইতিহাস এমন একটা বই, হ্যাঁ, এর কোনো পরিবর্তন করা যাবে না। যাবে কি? জি না স্যার। আমরা হিজরত করতে পারবো এখন? ইনশাআল্লাহ। হিজরত করতে পারবো? হিজরত নাই, শেষ হয়ে গেছে না? আচ্ছা, হ্যাঁ স্যার। হাদিস নতুন তৈরি করতে পারবো না, পারবো কি? জি না। না। আর কোরআনের কোনো রদবদল করতে পারবো না। আর ওই সময়ের ঘটনার পরিবর্তন করতে পারবো না। আবু বকরকে অন্য নামে ডাকতে পারবো না, হ্যাঁ, তারপরে ওসমানকে অন্য নামে ডাকতে পারবো না। যার ফলে ইসলামের ইতিহাসের বইটা অপরিবর্তনীয়। তুমি যত সুন্দর করে লিখতে পারবে সেটা। আর নির্দিষ্ট বই যদি বলে দেই, হ্যাঁ, একটা বই বলে দিলাম, যারা লিখেছেন তারা কষ্ট পাবেন, স্যার বোধহয় আমার বইটা দেয়নি। তোমরা যখন পড়বে তখন দেখবে। স্যার বলো। স্যার, তারপরেও তো আছে না যে আমরা যেটা পড়লে আসলে সবাই মিলে পড়লে ভালো হবে, এরকম একটা যদি হয় তাহলে ভালো হয় না? হ্যাঁ, ফাইন, ওই যে ভালোর জন্য বললাম, তোমরা যে বইটাই কিনো, আমি যে পড়াবো তোমাদের বইয়ের মধ্য থেকেই পড়াবো। আর যখন প্রশ্ন করব, ওই বইয়ের মধ্য থেকেই হবে। একমাত্র বই ইসলামের ইতিহাস, যে কোনো রদবদল হয় না, পরিবর্তন হবে না, হ্যাঁ, যে শুধু ভাষাগত পরিবর্তন হবে। এই জন্য বলেছি যে তুমি দোকানে গিয়ে তিনটা 4টা বই নিবে, যে কটা বই আছে দেখান আপনার আমাকে,
দেখে তোমার পড়তে যে ভাষাটা সহজ মনে হয় সেই বইটাই নিবে, যেই ভাষাটা পড়তে সহজ মনে হয় সেটা পড়বে। আমি একটা বই দিয়ে দিলাম ভাষা, যে কঠিন মনে হবে স্যার ভাষাগুলো অনেক কঠিন, আরেকটা সহজ হতে পারে, হ্যাঁ, যার জন্য ওইটা দাও। তারপরে যদি না হয়, আমি তো বলেছি তোমরা দোয়া করো কলেজ খুলে যাক, আমার কাছে পর্যাপ্ত বই আছে বিভিন্ন লেখকের, হ্যাঁ, নিতে পারবে। যেহেতু খুলতেছে না, হ্যাঁ, চরম বিপদের মধ্যে আছি, এখন তোমাদের দিতেও পাচ্ছি না, ঠিক আছে? এই জন্য বলছি, জি স্যার। এই জন্য বলছি, তোমরা হাতের কাছে যা পাও নেও, আর যদি না পাও কলেজে চলে যাও, যাওয়ার আগে আমাকে ফোন দিও যে স্যার আমরা যাচ্ছি। হ্যাঁ স্যার ফোন নাম্বারটা? হ্যাঁ, ফোন নাম্বার লিখো 016 জি স্যার। 016 জি স্যার। 31 31 69 69 63 63 আবার 69। স্যার একটু বলবো? হ্যাঁ বলো। 0163 169 6369। হ্যাঁ, স্যার ঠিক নাম? আছে। নাম মোহাম্মদ আব্দুল বাতেন। বাতেন স্যার বললেই হবে, বাতেন স্যার, বাতেন। হলো? জি স্যার। হ্যাঁ, মোমো রোল নাম্বার কত তোমার? স্যার 1036। 1036। এত দেরি হলো কেন? স্যার একটু ঢুকতে দেরি হয়ে গেছে, আম্মু ফোনে। হ্যাঁ ঠিক আছে, তোমার ক্যামেরাটা অন। স্যার বই কিনছি। কি বই কিনেছো বলো? স্যার বইয়ের নাম, আচ্ছা দাঁড়ান স্যার একটু বের করুন। লেখকের নামটা বলো। ওকে স্যার, লেখকের নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। সবাই দেখি সিদ্দিকুর রহমান খান বই কিনতেছো, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, দেখো আমরা পড়তেছিলাম। ওকে স্যার। হ্যাঁ দেখো এবার চিত্রটা দেখা যাচ্ছে, আমরা পড়তেছিলাম মিশরীয় সভ্যতা। আচ্ছা, এই মিশরীয় সভ্যতায় আমাদের বাংলাদেশের মতো লোক, শঙ্কর প্রজাতির লোক বসবাস করত। শঙ্কর প্রজাতি কাদেরকে বলে? বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে, বিভিন্ন রঙের, বিভিন্ন আকার আকৃতির মানুষ যেখানে বসবাস করে তাদেরকে বলে শঙ্কর প্রজাতির লোক। আমাদের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নাই, আমরা কালো আছি, ফর্সা আছি, শ্যামলা আছি, সুন্দরীও আছি, তাই না? এই জন্য আর অন্যান্য জাতি গোষ্ঠীর দেখবেন নির্দিষ্ট আকার আকৃতি আছে। হ্যাঁ, যেমন ইংরেজ সাদা, এরা কালা নেই, এদের কালার কালো হয় না, সবাই সাদা। এবার সৌদি আরবের লোকদের দেখবে সব লম্বা লম্বা, ফর্সা, সুন্দর। আরেক শ্রেণীর লোক আছে কালো বেটে। আমাদের দেশেই, বাংলাদেশেই লোক আছে কতগুলো, যে আমরা বিভিন্ন প্রজাতির লোক। আমাদের ভাষারও পরিবর্তন, বিভিন্ন অঞ্চলে ভাষাও আছে। তো শঙ্কর প্রজাতির লোক হলো বিভিন্ন আকার আকৃতির যে মানুষ, এটা হলো শঙ্কর প্রজাতি। দেখো, আর এই মিশরীয় সভ্যতাটা কত পর্যন্ত ছিল, কত থেকে কত? হ্যাঁ, এই ছোট ছোট প্রশ্ন হয়, হ্যাঁ, যে মিশরীয় সভ্যতার সন কত, কত থেকে কত, এক কথা উত্তর দাও। এখানে বলা আছে 5000 থেকে 3200 খ্রিস্ট পূর্বাব্দ, খ্রিস্টের জন্মের, যীশু খ্রিস্টের জন্মের 5000 থেকে 3200 এই সময়ের মধ্যে যে সভ্যতাটা গড়ে উঠেছিল, এটা হলো মিশরীয় সভ্যতা। কার থেকে? যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। আমরা এখন খ্রিস্টাব্দ, এখন কোন বছর চলে? এই যেন 2020 বলছি, এখন 2020 সাল না, খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ খ্রিস্ট পূর্ব না, আমরা যীশু খ্রিস্টের জন্মের পরের লোক। আর যাদের কাহিনী পড়ছি তারা হলো যীশু খ্রিস্টের জন্মের পূর্বের লোক। তারা, তাদের জন্ম হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও 3200 থেকে আগে,
5000 বছর আগে। হ্যাঁ, এটা ছিল একটা সময়। আরেকটা হলো সরাসরি আরেকটা অঞ্চলের 3200 খ্রিস্টাব্দ। এই 3200 খ্রিস্টাব্দে এসেই পূর্বাব্দে এসে রাজা তৈরি হলো। কততে? 3200। আর 3200 থেকে 5000 পর্যন্ত কোনো রাজা ছিল না, শঙ্কর প্রজাতির লোক বাস করত, যেখানে সেখানে মানুষ বাস করত, এবং তারা সবাই সন্ধ্যার আগে এই নীল নদের তীরে চলে আসত। সারাদিন বনে জঙ্গলে ঘুরে খাদ্য সংগ্রহ করত, আর সন্ধ্যার সূর্য ডুবার আগেই এই মানুষ একত্রিত বসবাস করে। ওই যে তোমাদের ডান পাশে একটা ছবি আছে, দেখো, এই ছবিটা দেখা যাচ্ছে, সবাই শিকার করে একত্রিত হয়ে এখানে চলে আসে নীল নদের তীরে। এই তাদের দুইটা সময় পার করেছিল, একটা প্রাক রাজবংশীয়, আরেকটা হলো শুধু রাজবংশীয়। রাজবংশীয়টা মানুষ খাবার সংগ্রহ করে যখন সময় পেয়েছে তখন স্থায়ীভাবে বসবাসের চিন্তাটা উদ্ভব হয়েছিল। এবার দেখো, তাদের কোনো শাসনতান্ত্রিক নিয়ম কানুন ছিল না। এখন যেমন কোথাও বাস করতে হলো, একটা সমাজে, একটা শহরে, একটা গ্রামে কিছু নিয়ম কানুন আছে, আছে না? জি স্যার। হ্যাঁ, আমরা যেখানে সেখানে যে কোনো কাজ করতে পারি না। আর তখন এই নিয়ম কানুনটা ছিল না, এক নায়কতন্ত্র ছিল। একজন লোক, বয়স্ক লোক, তিনি যা বলতেন তখন ওই সমাজের লোকেরা এটাই মেনে নিতেন। এটা ছিল এক নায়কতন্ত্র ওই সময়। আর মিশরীয়দের ধর্মীয় ব্যবস্থাটা কেমন ছিল? তাদের মধ্যে ধর্মীয় চিন্তা চেতনা ছিল। কিভাবে? তারা বিশ্বাস করত সূর্যকে। এই সূর্য কেউ না কেউ পরিচালনা করে। তারা সূর্যের পূজা করত এবং নীল নদের পূজা করত। কেন করত? নীল নদ বর্ষাকালে উপচে যেত, বন্যায় প্রবর্তিত হতো, প্রচুর পানি আসতো, যার ফলে নীল নদের দুই পাড়েই প্লাবিত হয়ে যেত। আর তারা মনে করত তাহলে এই নদীর পানি প্রবাহের জন্য কোনো না কোনো একটা শক্তি আছে, যদি এই শক্তিকে কাজে লাগানো যায়, এই শক্তিকে সন্তুষ্ট করা যায়, তাহলে আমরাও আনন্দে ভালো করে থাকতে পারবো। আর এই চিন্তা থেকে তাদের মধ্যে নীল নদের দেবী দেবতাকে পূজা করত নদীর ঘাটে। এখনো দেখবে ট্রেডিশন আছে, হ্যাঁ, নদীর পাশে গিয়ে মানুষ পূজা অর্চনা দেয়। আমরা দেই না, মুসলমানরা দেই না। আমরা নদ নদীকে বিশ্বাস করি না, তার কোনো শক্তি নাই। শক্তি কার? একমাত্র আল্লাহর। আল্লাহ। দেখবে আমাদের দেশে পাহাড়ি অঞ্চলে এই বৈশাখ মাসে, হ্যাঁ, ওরা পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তারা এই কক্সবাজার, রাঙামাটি, কাপ্তাই এই অঞ্চলে নদীতে ফুল দিয়ে, তারপরে আগুন জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে একটা অনুষ্ঠান করে মানুষ, না, যে এই জি স্যার। পূজা করে। এটা কিন্তু পূর্বের ট্রেডিশন, এখন ওরা চালিয়ে যাচ্ছে। ওরা ওই নদ নদীর অঞ্চলে বসবাস করে এবং তারা এই পাহাড়ি অঞ্চলে বসবাস করে এই জন্য। কিন্তু যারা পরবর্তী সময়ে সভ্য হয়ে গেল, আমাদের মতো ভদ্র হয়ে গেল, ধর্ম গ্রহণ করলো, বিশ্বাস, তারা কিন্তু এগুলো আর করে না। করে কি? জি না স্যার। তারপরও আমাদের মধ্যে অনেক কিছু অসভ্যতার, অনেক কিছু বিধর্মীদের, অনেক কিছু আমাদের মধ্যে আছে, প্রচলিত আছে, হ্যাঁ, যেগুলো আমরা বুঝতেই পারি না, এগুলো আমাদের রেওয়াজ না, তারপর আমরা করি। করি না? জি স্যার। করি। যেমন গায়ে হলুদ আমাদের ধর্মের কোনো অংশ না, আছে কি? না স্যার। নাই। কিন্তু তারপর আমরা করি। কেন করি? হয়তো বা আমাদের পূর্বপুরুষরা এটা করেছিল, একটা ট্রেডিশন রয়ে গেছে। এটা করলে না করলে খুব পাপ হবে এরকম না, আর না করলে কি বলে সুন্নত আদায় হবে এইরূপ কিছু না। কিন্তু তারপরে ট্রেডিশন রয়ে গেছে। যেমন আমরা হলুদে, গায়ে হলুদে সবাই হলুদ কাপড় পরে, এটা কোনো ধর্মীয় বিধিবিধান না, না স্যার। কিন্তু আমরা করি। স্যার দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, হ্যাঁ, এই জন্য। কিন্তু এমন কিছু নিয়ম কানুন মিশরীয়দের মধ্যে ছিল যেগুলো আমরা এখনো
অনুসরণ করি, যেগুলো আমাদেরকে করতে সাহায্য করেছে। কার বাবা দেখো তো বাচ্চাটা মাইকটা বন্ধ করে দাও। হ্যাঁ, আচ্ছা, যে কি আছে, যে স্থায়ীভাবে বসবাস করার জন্য মিশরীয়রা আমাদের শিক্ষা দিয়েছে যে ঘুরে ফিরে যাযাবর জীবন যাপন করে মানুষ বাঁচতে পারবে না। স্থায়ীভাবে বসবাসের জন্য আমাদেরকে মিশরীয় শিক্ষা দিয়েছে। এরপরে দেখো যে তারা এই ধর্মীয় চিন্তাটা তাদের মধ্যে, তারা আগুনকে যা পূজা করত, নদীকে করত। হিন্দুরা? হ্যাঁ, কিছু বললে? স্যার হিন্দুরা, হ্যাঁ, হিন্দুরা পূজা করতো। পূজা করতো, আমরা কি বলি? আবাদত বলি। ওরা পূজা বলে, আমরা আবাদত বলি। হ্যাঁ, তারা সূর্যকে করত, এখনো করে। হ্যাঁ, আর জন্ম মৃত্যু, পুনর্জন্ম, পরের জন্ম, এটা ওই সময়ে সবাই করত, এখন আমরাও করি। আর তাদের সবচেয়ে বড় অবদানটা হলো তারা মানুষকে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা শক্তির উদ্ভাবন করেছিল। এবং তাদের মধ্যে একজন লোক বলবে, সবাই শুনবে, এই বিশ্বাসটা ছিল। আমরা এটা সবাই ফলো করি। বাড়িতে যিনি মুরব্বী আছেন তার কথা আমরা সবাই শুনি না? জি স্যার। মুরব্বীর কথা শুনি, উনি ভালো কথা বললে সেটা মানি। যদি কোনো ভুল তথ্য দেয়, যদি আমার কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় এটা ভুল, তাহলে আমরা সেটা কি করি? শুধরানোর চেষ্টা করি, আগে পিছে, সামনাসামনি বলি না। কেন বলি না? বেয়াদবি হবে, তাই তো? যে মা ভুল করেছে, মাকে বললে বেয়াদবি হবে। আর আমরা এতটাই অলস, হ্যাঁ, আমরা এতটাই অলস যে নিজের কাজটা নিজে করে খাই না। কি করি? মা করে দিবে সেটা খাবো, মা তুলে দিবে সেটা করব। হ্যাঁ, মা না করে দিলে করি না। আমরা অতটা অলস হয়ে গেছি। কিন্তু ওই সময়ের মানুষ সবাই খাবারের জন্য, ব্যবহারের জন্য, জীবন যাপনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। তুমি পিছনের ছবিটা, পাশের ছবিটা দেখলেই বুঝবে যে মানুষ পরিশ্রম করলে মানুষের কি গায়ের কি বাড়ে? মার্সেল, এটা বাড়ে, শক্ত হয়। এখন আমাদের গুলো ধরে দেখো, ওগুলো তুলার মতো নরম। কাজ করি না তো, সবাই ফার্মের মতো বসে বসে খাই। ফার্মের মুরগি খাবার দিলে খাই, না দিলে চুপচাপ বসে থাকি। হ্যাঁ, এতে করে আমাদের এনার্জি শক্তি কোনোটাই নাই, আর চিন্তার শক্তি কমে যাচ্ছে। যদি কাজ করা হয়, বুদ্ধি ব্যয় করা হয়, শক্তি বাড়বে, বুদ্ধি বাড়বে। হ্যাঁ, তাহলে এই কাজগুলো আমরা করব। আর এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছে মিশরীয়রা। ওই সভ্যতায় যদি এই চিন্তার শক্তির উদ্ভব না হতো, তাহলে আমরাও সভ্য হতাম না রে বাপ। আমরা আগের মতোই সেই বনে জঙ্গলে করে চলে থাকতাম। এবার দেখো আরেকটা দৃশ্য দেখাচ্ছি তোমাদের। দেখো, এই হলো মিশরীয়দের বসবাসের আঙিনা। নদীর পাড়ে মিশরীয়দের বসবাসের জায়গা কেমন ছিল। এই গোল ঘরগুলো, এগুলো গাছের ডালা দিয়ে দিয়ে তৈরি করা হয়েছিল, মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল। এর ভিতরে মানুষ বসবাস করত। হ্যাঁ, দল বেঁধে বসবাস করার এই যে তৈরি করার পদ্ধতিটা, এটা আমাদেরকে মিশরীয়রা শিক্ষা দিল। কি নির্মাণ কৌশল। তখন গাছের ডালপালা দিয়ে বাড়িঘর তৈরি করা হতো, আর এখন কি দিয়ে তৈরি করা হয়? ইট, রড, সিমেন্ট। হ্যাঁ, ইট, রড, সিমেন্ট, বালি দিয়ে তৈরি করা হচ্ছে। কিন্তু এই যে নির্মাণ কৌশলটা, পদ্ধতিটা আবিষ্কার করেছিল মিশরীয়রা। এখন তাদের কাছে আমরা কি ঋণী? জি স্যার। অবশ্যই। তারা যদি এই পদ্ধতিটা আবিষ্কার না করতো, তাহলে আমরা জানতাম, আমাদের পূর্বপুরুষ জানতো না। এখন আমরা বাড়িতে কত সুন্দর সুন্দর মডেল তৈরি করি, ডিজাইন তৈরি করি। এই পদ্ধতিটা আবিষ্কার করেছিল মিশরীয়। তো মিশরীয়দের অবদান অনেক। দেখো চিত্রটা দেখো, যে মানুষ নিরবিচ্ছিন্ন ভাবে সবাই সবার কাজে ব্যস্ত। উপরের চিত্রটা, হ্যাঁ, কেউ কিন্তু কারো আশায় বসে নেই, যার যার কাজ সে করতেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো আমরা কখন হয়? স্কুলে স্পোর্টস হয়েছিল, টিচার দায়িত্ব দিয়েছিল,
যার যার কাজটা শেষে করেছিলে এবং খুব ভালোই লেগেছিল, তাই না? হ্যাঁ, কোনো কাজ দিলে কাজ করতে পারলে সেটা আনন্দে, আর না করতে পারলে কষ্টে। তো দেখো যে মিশরীয়রা আমাদেরকে কাজ করার এনার্জিটা জোগালো, যে কাজ করতে হবে, কাজ না করলে খাবার পাওয়া যাবে না, আর খাবার না পেলে বেঁচে থাকা যাবে না। মানুষ তখন বেঁচে থাকার তাগিদেই এই কাজগুলো করেছিল, হাতের কাছে যা পেয়েছে সেটাই সংগ্রহ করেছিল। দেখো নৌকা তৈরির পদ্ধতি তারা তৈরি করেছিল, হ্যাঁ, এই গাছের ডালাপালা দিয়ে, পাতা লতা দিয়ে এগুলোকে শুকিয়ে একটা আকৃতি দিয়েছিল যাতে পারাপার হওয়া যায়। হ্যাঁ, তারপর থেকে জীবজন্তু পশুপালন পদ্ধতিটা তারা করেছিল। কারা? মেয়ের। বনে জঙ্গলে খাবার সংগ্রহ করতে গেলে এই কুকুর, বানর, হ্যাঁ, তারপরে গরু, মহিষ, সেগুলোতে এলোমেলো ছিল, এগুলোকে এনে বাড়ির কাছে রাখা হতো। কি কিসের জন্য? বাড়ির আশেপাশে যে ঘাসগুলো ছিল এগুলো খাওয়ার জন্য। একটা সময় এই পশুগুলো মানুষের বশ্যতা স্বীকার করলো। বশ্যতা স্বীকার করার ফলে তারা এই পশু দিয়ে চাষাবাদ করার পদ্ধতিটা আবিষ্কার করলো। এগুলো আল্লাহর দান। বনে জঙ্গলে এখনো আফ্রিকার বনে জঙ্গলে বড় বড় গরু, মহিষ এগুলো আছে, যেগুলো মানুষ বশ করতে পারেনি, হিংস্র প্রজাতি। কিন্তু মিশরীয়রা এই কিছু কিছু প্রাণীর বশ করেছিল, যাদেরকে পরবর্তী সময়ে কাজে লাগানো গিয়েছে, এবং ওই তা থেকেই আমরা এখন আধুনিক যুগে, কিছুদিন আগেও আমাদের দেশে গরু, মহিষ দিয়ে চাষাবাদ করা হতো, আর এখন ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে, নতুন প্রযুক্তি হয়েছে, আমরা সভ্য হচ্ছি, দিন দিন আমাদের উন্নতি হয়েছে। তবে অধপতন হয়েছে একটা, আমরা অলস হয়ে গেছি। আমরা সবকিছু অলস হয়ে গেছে, সবকিছু যন্ত্রের মাধ্যমে করতে চাই। যেমন হাতে লিখি না, তার এখন প্রযুক্তি করে মেসেজ দিলে হয়ে গেল। আর একটু করে আমার হাতের লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ, না লিখলে হাতের লেখা ভালো হবে না। সবাই চোখ বন্ধ করে অল্প কথায়, হ্যাঁ, কেমন আছিস, এই KMN দিয়ে লিখে বলে এটাই স্যার কেমন, হ্যাঁ, মেসেজ পাঠাচ্ছে। যে আমরা যেটাকে সংক্ষিপ্ত করতে করতে আর কত ছোট করা যায় এই চেষ্টাটা করতে, তাই তো? আমরা চেষ্টা করব এই ছোট না, নিজের ঐতিহ্য ধরে রাখার জন্য, নিজের হাতের লেখাটা ভালো করার জন্য একটু লিখব। দেখো তার নিচের চিত্রে দেখো কিছু মাটির দেওয়াল দেখা যাচ্ছে ভাঙাচোরা, হ্যাঁ, ওইগুলো থেকে এগুলো উন্নত। ওই সময় তারা গোলাকার আকৃতির, আমাদের দেশে খড়ের পালা, খেরের পালা তৈরির মতো হয়েছিল, আর পরবর্তী সময়ে এই মাটি দিয়ে প্রলেপ দিয়ে তারা কারিগর তৈরি একটা নমুনা তৈরি করে রেখেছে। এটাও কিন্তু তারাই আবিষ্কার করেছে। স্যার কথা ভালোভাবে শোনা যায় না। কেন রে বাবা, এখন যাচ্ছে? ভালোভাবে শোনা যাচ্ছে না। তো মাইকটা দেখো, তোমার মাইকটা দেখো একটু। হ্যাঁ, দেখো মিশরীয়দের সভ্যতায় অবদানটা কি ছিল, কি কি অবদান ছিল। আমরা প্রশ্ন করি এইভাবে, হ্যাঁ, যে মিশরীয়রা যদি বড় লেখার হতো তাহলে বলতাম এইভাবে লিখো, আর এখন শুধু এই গল্পটা বলবো বলে ছোট করে তুমি উত্তরটা দিয়ে দেবে। মিশরীয়দের অবদান দেখো, নির্মাণ কৌশল মিশরীয়রা আবিষ্কার করেছিল, বীজ রোপণ পদ্ধতি মিশরীয়দের অবদান, সেচ ও চাষাবাদ তারা উদ্ভাবন করেছে, স্থায়ীভাবে বসবাসের জন্য তারা চিন্তা করেছিল বলে আমরা এগুলো পেয়েছি। এরপরে দেখো লিখন পদ্ধতি, আমরা এখন পড়াশোনা করছি, আমরা এখন সভ্য হয়েছি তাদের দেওয়া লিখন পদ্ধতিতে। তারা লিখন পদ্ধতি আবিষ্কার করেছে। এই পাশের চিত্রে দেখো কতগুলো প্রাণী, কিছু সাংকেতিক চিহ্ন, সাথে সাথে আমাদের আধুনিক যুগের অ্যালফাবেট দেওয়া আছে। ওই আগের পাখি যে সাংকেতিক চিহ্নগুলো, এগুলো হলো মিশরীয়দের আবিষ্কার, আর পরবর্তী সময় এগুলাকে মডিফাই করে নতুন করে সংস্করণ করে আমরা A B ক খ, হ্যাঁ, এই অক্ষরগুলো আবিষ্কার করেছি। তারা যদি এই সাংকেতিক চিহ্নগুলো না দিত তাহলে আবিষ্কার করতে পারতাম না। দেখবে এখন রাস্তায় আমরা চলাচল করি, জেব্রা ক্রসিং আছে না,
যে আপনার জি পাশে স্যার। দিলেই বুঝবে এখানে মানুষ হাঁটবে, গরু ছাগল যাবে না, মানুষ হাঁটবে, যানবাহন চলবে। রাস্তা চলার সময় দেখি বিভিন্ন জায়গায় আঁকা বাঁকা রেক দেওয়া থাকে, এগুলো সংকেত ব্যবহার করে। এই সংকেতগুলিও ওই সময়ের আবিষ্কার, আমরা পরবর্তী সময় পেয়েছি। গণনা 1, 2 এই গণনা পদ্ধতিটা মিশরীয়দের আবিষ্কার। হ্যাঁ, চিকিৎসা পদ্ধতি মিশরীয়দের আবিষ্কার। আমরা এখন হাত পা কাটলে গ্রামে ঘাস চিবিয়ে লাগিয়ে দিই, তাই না? গ্রামে গেলে দেখবে যে কেটে গেছে, একটু রস দিয়ে দিয়েছে কোনো গাছের কোনো পাতার। এটা মিশরীয়দের চিকিৎসা পদ্ধতি, এটা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায় নাই, এটা এখনো আছে। সেটা হলো হার্বাল চিকিৎসা। হার্বাল চিকিৎসা পদ্ধতিটা হলো সে মিশরীয়দের আবিষ্কার, এটা আমরা এখনো ধরে রেখেছি এবং এটা অনেক উপকার হয়, যার ফলে আমরা এটাকে ভুলে যাইনি। হোমিওপ্যাথি ওষুধ খাইনি আমরা, হোমিওপ্যাথ স্যার। ওটা, হ্যাঁ, এটা ওই সময়ের কাজ। হ্যাঁ, প্রলেপ। তারপরে চিত্রকলা মানে শিল্প। কোনো ঘরে বসবাস করলে আমরা ড্রয়িং রুমটা সাজাই, করি তো? ড্রয়িং রুমে বিভিন্ন প্রকার ছবি টবি দিয়ে ডিজাইন করে জি স্যার। সুন্দর করি। কেন করি? এটা আমাদের রক্তের গুণ, আমাদের পূর্বপুরুষরা মিশরীয়দের কাছে পেয়েছিল, তারা আমাদেরকে শিখিয়ে গেছে। আমরা এখন নতুন করে এটাকে প্রচার করছি, নতুন করে নিজেদের ঘরে, শোবার ঘরে রাখি, ড্রয়িং রুমে রাখি, সুন্দর করে সাজানোর একটা ব্যবস্থা করি। পরিষ্কার? জি স্যার। জি স্যার। এবার দেখো আরেকটা ছবি দেখো, এখানেও পাশে দেখো এই 1, 2 অক্ষর এ বি এগুলো দেওয়া আছে, লিখন পদ্ধতি। এবং তারা পাশে যে কতগুলো গাছ দেখা যায়, ঘাস, ঘাসের মতো গাছ, ফুলও দেখা যাচ্ছে, এটার নাম হলো নল খাগড়া। কি এটা? নল খাগড়া। নল খাগড়া। এ দিয়েই পাতা উৎপাদন শুরু। মিশরীয়রা এই নল খাগড়া গাছ দিয়েই, পাতা দিয়েই প্রথম কাগজের আবিষ্কার হয়েছিল। মন্ড তৈরি করে কাগজ তারা তৈরি করেছিল, এই নল খাগড়ার পাতার উপর লেখা হতো। হ্যাঁ, এটাকে মন্ড করে পাতা তৈরি করা হয়েছিল এবং এটা দিয়ে কেটে কলম বানিয়ে লেখা হতো। ঘুষ পাতা, হ্যাঁ, কলা পাতার স্যার। পোড়ানো মাটি। স্যার এটা দেখতে তো চিকন চিকন, তাহলে এটার ভিতরে লিখতো কিভাবে? হ্যাঁ, সেটাই হলো এই পাতাগুলো এখন দেখতে যে ছোটটা দেখা যায়, আমাদের দেশের তাল পাতার একটা অংশের মতো দেখো। তাল পাতার যে একটা অংশ থাকে, বড় পাতাটা না, ছোট অংশ, ছোট অংশ। হ্যাঁ, এই পাতাটা চিকুন আছে, ঠিক আছে। এই পাতার মধ্যেই লেখাটা শুরু হয়েছিল, নল খাগড়া। এটা হলো নল খাগড়া। অনেক প্রশ্নে পাবে নল খাগড়া কি, কোথায় পাওয়া যায়, কি ছিল ইত্যাদি। তো নল খাগড়া হলো সেই জিনিস যা দিয়ে কাগজ তৈরির মন্ড তৈরি করা হতো, লেখার কাজে ব্যবহার করা হতো। তো মিশরীয়দের অবদান আমরা তারপরে দেখো আরেকটা নিচের পাতাটাতে মানুষ, ওই যে বললাম চিত্রকলা আর চিকিৎসা, হার্বাল পদ্ধতিতে এইভাবে এই পাতা পুতায়, হ্যাঁ, ঘষা মাজা করে ঔষধ তৈরির একটা চিত্র সেখানে আছে, আমাদের দেশে এটা এখনো আছে। আর পাশে এই দেওয়ালে মিশরীয়দের দেওয়াল চিত্রগুলো দেওয়া হয়েছে। এরপরে একটা চিত্র দেখো, এটা সবাই চিনি না, মিশরীয়দের পিরামিড, এই তো। আর ফারাওদের ছবি, ওই সময়কার রাজাদেরকে ফারাও বলা হতো, আর তারা মরে গেলে এই পিরামিডের ভিতর তাদেরকে দাফন করা হতো। তো এই নির্মাণ কৌশল, দাফন পদ্ধতি, এগুলো মিশরীয়দের অবদান। আমরা যা শিখলাম, এবার প্রশ্ন হয় কেমন দেখো, হ্যাঁ, যে কোন নদীর তীরে একটি সভ্যতা গড়ে উঠেছিল, মানুষ নির্মাণ, নীল নদীর তীরে। হ্যাঁ হ্যাঁ, সেটা নীল নদীর তীরে প্রশ্ন থাকবে। হ্যাঁ, আর এই প্রশ্নের উত্তরগুলো ওইভাবেই হবে। তো তোমাদের এই মিশরীয় সভ্যতা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আগামী ক্লাসে আমাকে বলবে, আমি নতুন চ্যাপ্টারে চলে যাব। আমাদের পরবর্তী ক্লাস হবে নতুন চ্যাপ্টারে, এই সভ্যতায় আর আমরা থাকবো না। আর যদি নতুন স্যার এই পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে? হ্যাঁ, ক্লাস কটা হয়েছে গণে দেখতে জি হবে, স্যার। গণে দেখতে হবে। স্যার এটা কত নাম্বার অধ্যায়? হ্যাঁ, এটা কত নাম্বার অধ্যায়? হ্যাঁ, এটা প্রথম অধ্যায়, তোমাদের সভ্যতাটা প্রথম অধ্যায়টি আছে। হ্যাঁ, দেখবে
সভ্যতা, প্রাচীন সভ্যতা লেখাই আছে, প্রাচীন সভ্যতা। আগামী ক্লাস তোমাদের রুটিন পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, ওই ক্লাসটা বোধহয় অনেক স্যার। দুটাই, তো রুটিন দিব আমি কাল পরশুর মধ্যে, পেয়ে যাবে। সবাই ভালো থেকো, শান্তিতে থাকবে, জি স্যার। ঘরে থাকবে, বাবা মার কথা শুনবে। হ্যাঁ, জি স্যার। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।